আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন এবং তার রকমভেদ। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মাইটোসিস। তো বন্ধুরা, এখানে দেখো আমি বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে রেখেছি। যদিও চিত্রগুলো প্রাথমিক দেখায় বা প্রথম দেখায় তোমাদের কাছে খুবই কঠিন মনে হলেও একটু পরে যখন আমি বুঝিয়ে দেব তখন তোমাদের কাছে কিন্তু অনেক সহজ লাগবে। তবে হ্যাঁ, সম্পূর্ণ চিত্রগুলো বুঝতে গেলে তোমাদেরকে ক্লাসটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মাইটোসিস প্রক্রিয়া। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোষ বিভাজন তিন প্রকার, তার মধ্যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো আজ আমরা আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন। তো ইতোমধ্যেই কিন্তু তোমাদের এটুকু বলা হয়েছে, তোমরা যদি আমার পর্ব 1 দেখে থাকো তাহলে বুঝে যাবে। সেটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন উন্নত শ্রেণীর উদ্ভিদ অথবা প্রাণীর দেহকোষে ঘটে। দেহকোষে অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ার ফলে একটা উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থ বরাবর বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা ছোট একটা শিশু জন্মগ্রহণ করার পরে আমরা বিশাল আকার ধারণ করতেছি, মানে লম্বা হচ্ছি আবার মোটা হচ্ছি। এই যে লম্বা হওয়া এবং মোটা হওয়া, এই ব্যাপারটা কিন্তু চলে আসে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে। তো আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। দেখো বন্ধুরা, মাইটোসিস কোষ বিভাজন আমরা তোমাদের বই থেকে পড়ব এবং চিত্র সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বহুকোষী জীবদেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মনে রাখবা, একটা মাতৃকোষ থেকে, আমরা জানি যে একটা কোষ থেকে যখন নতুন আরেকটা কোষের সৃষ্টি হয় তখন যেই কোষ থেকে নতুন কোষের তৈরি হয় সেই কোষটাকে বলা হয়, মানে আগের কোষটাকে বলা হয় হচ্ছে মাতৃকোষ, আর যে নতুন কোষটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে অপত্য কোষ। এই যে অপত্য কোষ প্রক্রিয়া তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে আসলে বলা হয় মাইটোসিস। এই প্রক্রিয়ায় কোষের ভিতরের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই সমানভাবে বিভক্ত হয় এবং ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সাইটোপ্লাজম ভেঙে যাবে, নিউক্লিয়াস ভেঙে যাবে এবং ক্রোমোজোম ভেঙে যাবে। সেটা একটু পরে তোমাদের যখন এই যে চিত্রগুলো বুঝিয়ে দিব তখন তোমরা খুব সহজেই বুঝিয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে একটি বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহকোষ বিভাজিত হয়ে হুবহু মাতৃকোষের অনুরূপ দুটি অপত্য কোষ তৈরি করে। এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায়, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। এরপর দেখো, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আদি এককোষী জীবে মাইটোসিস হয় না। আমি তোমাদের বলেছিলাম যে উন্নত শ্রেণীর প্রাণীর, উদ্ভিদ, এদের ক্ষেত্রে কেবলমাত্র মাইটোসিস হয়, আর তোমার হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে আসলে আদিকোষী। এছাড়াও বহুকোষী জীবের জনন মাতৃকোষ, প্রাণীর স্নায়ুকোষ, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস বিভাজন দেখা যায় না। মানে হচ্ছে এই জনন কোষ এবং প্রাণীর স্নায়ুকোষ এগুলোর জন্য আবার কিন্তু মিওসিস কোষ বিভাজন ঘটে। অর্থাৎ মাইটোসিস নিয়ে যেহেতু আমরা শুধুমাত্র আজকে আলোচনা করব, তাহলে মাইটোসিসকে আমরা রাখতেছি। এরপরে দেখো, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন আসলে শুরুর আগে দুইটা ভাগে বিভক্ত হয়। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সেটা তোমাদের একটু পরে বুঝিয়ে দিচ্ছি। মাইটোসিস কোষ বিভাজন এক ধারাবাহিক পদ্ধতি। এই বিভাজন সাধারণত কয়েকটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। কোষচক্র পড়ার সময় তোমরা জেনেছো মাইটোসিস প্রক্রিয়া শুরুর আগে প্রস্তুতি হিসেবে ইন্টারফেস পর্যায়ে কোষের প্রস্তুতি ক্রোমোজোমের দুটি প্রতিলিপি তৈরি করা হয় বা তৈরি হয়। মাইটোসিস প্রক্রিয়ার ধাপগুলো হচ্ছে, আচ্ছা এখানে তোমাদের বই এতটা বিস্তারিত দেওয়া নাই, মনে রাখবা এই যে মাইটোসিস কোষ বিভাজন যে প্রস্তুতিমূলক অবস্থা সেটাকে তো আমরা ইন্টারফেস বলেছি, সেটা আমরা পর্ব 2 দেখলে বুঝে যাবে। এরপর দেখো, এই যে মাইটোসিসটা প্রধানত দুই ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আমি একটু লিখে রাখি, তোমাদেরকে একটু লিখে দেখাই। একটা পর্যায় হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে কি বন্ধুরা, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই দুইটা ভাগে প্রথমত মাইটোসিস কোষ বিভাজনকে ভাগ করা যায়, সাইটোকাইনেসিস। আচ্ছা, আমাদের প্রথমত এই দুইটা ভাগে ভাগ করব। এরপরে দেখো, প্রথমত এই যে এখান থেকে একটু তোমাদের বুঝতে হবে যে ক্যারিওকাইনেসিস মানে কি। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এটা কি? নিউক্লিয়াসের বিভাজন।
নিউক্লিয়াসের বিভাজন, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। মনে রাখবা ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে প্রথমত আমরা বলতেছি যে আমরা প্রথমত ক্যারিওকাইনেসিসটা শিখব, এরপরে সাইটোকাইনেসিসটা শিখব। তো ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওকাইনেসিসটা আবার পাঁচটা ধাপে বিভক্ত হয়। সেই পাঁচটা ধাপের মধ্যে হলো 1 নম্বর ধাপ হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, এরপরে হচ্ছে মেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এরপরে হচ্ছে এটার নাম হবে অ্যানাফেজ, এর নাম হবে অ্যানাফেজ, এরপরে 5 নম্বর ধাপের নাম হলো টেলোফেজ। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমাদের বইয়ে তো মোটে 4টা ধাপ দেয়া আছে। হ্যাঁ দেখো, তোমাদের বইয়ে কিন্তু 4টা ধাপ দেয়া আছে। আমরা যদি তোমাদের বই থেকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো আমরা পাচ্ছি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টা ধাপ পাচ্ছি আমরা। কিন্তু প্রো মেটাফেজ ধাপটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা আসলে পূর্ববর্তী 8ম শ্রেণীর বইয়ে এভাবে দেয়া ছিল। তোমরা যদি চাও কেউ, তাহলে পূর্ববর্তী 8ম শ্রেণীর বইটা, অর্থাৎ এবার যারা 9ম শ্রেণীতে আছে তাদের 8ম শ্রেণীর বইটা একটু জোগাড় করে দেখার চেষ্টা করবে, তাহলে এই টপিকগুলো আরো ভালো বুঝবে, কারণ তোমাদের এখানে চিত্র সহকারে দেয়া নেই। আচ্ছা, তো প্রথমত আমরা আগে কোষ বিভাজনের 2টা ভাগে ভাগ করলাম মাইটোসিসকে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা হচ্ছে কি? নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিসটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন। এই ক্যারিওকাইনেসিসটাকে আবার 5টা ধাপে বিভক্ত করা হয়, সেটা হচ্ছে প্রোমেটাফেজ, প্রথম হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, আর হচ্ছে টেলোফেজ। এই যে ধাপগুলো আমি এখানে দেখো প্রথমত চিত্র অঙ্কন করেছি, এটা হচ্ছে প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ। এই ধাপে দেখো এই যে চারদিকে এগুলো ফোটা ফোটা যেগুলো দেওয়া আছে কোষের, এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। এই যে সাইটে এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম, আমি লিখে দিয়েছি, এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। আর এই যে মাঝে এই যে সম্পূর্ণ গোলাকার অংশটা, এই যে সম্পূর্ণ গোলাকার অংশটাকে বলা হয় নিউক্লিয়াস, সম্পূর্ণটা মিলে হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে প্রাচীরটা, এই প্রাচীরটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয় পর্দা, এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। আর মাঝে যে এই যে আঁকাবাঁকা সুতার মতো যে অংশগুলো আছে, মাঝখানে, এগুলোকে বলা হয় ক্রোমাটিন অথবা ক্রোমোজোম। তোমরা এগুলোকে ক্রোমোজোম বলতে পারো অথবা ক্রোমাটিন বলতে পারো। এরপরে দেখো এই যে মাঝখানে আরো গাঢ় অংশ আছে, এই গাঢ় অংশটাকে বলা হয় নিউক্লিওলাস। এই গাঢ় অংশটাকে কি বলা হয় বন্ধুরা? নিউক্লিওলাস। আমি যে কথাগুলো এখানে বললাম সেম কথাগুলো তোমাদের বইয়ে কিন্তু দেয়া আছে, একটু পড়লেই দেখো বুঝে যাবে। মাইটোসিসের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। এই ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, আকারে বড় হয়। এই ধাপের শুরুতে কোষের প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে এবং যেগুলোকে ক্রোমাটিড বলা হয় বা ক্রোমাটিন বলা হয়। এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি, ক্রোমাটিন বলতে পারো অথবা ক্রোমাটিড বলতে পারো অথবা ক্রোমোজোম বলতে পারো। আর সেন্ট্রোমিয়ারটা কি জিনিস, এটা কিন্তু আমরা গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বেও বুঝে এসেছি। তারপরও আমি আবারও বলতেছি যে দুইটা ক্রোমোজোম যে জায়গাতে মিলিত হয়, ধরে নিলাম এই যে এটা একটা সম্পূর্ণ ক্রোমোজোম, এখানে উপরে একটা আছে নিচে একটা আছে, এই যে দুটো ক্রোমোজোমের যে মিলিত স্থল, এই মিলিত স্থলটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রোমিয়ার। অর্থাৎ যে বিন্দুতে দুইটা ক্রোমোজোম মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আচ্ছা, তাহলে তোমাদের সেন্ট্রোমিয়ার পর্যন্ত বুঝে গেছো। এই পর্যায়ে নিউক্লিয়াসের 2 মেরুতে তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্র মানে অনেকটা দেখতে মাকু আকৃতির, অর্থাৎ তোমার হচ্ছে মাঝখানেটা চওড়া হবে এবং দুই পাশে ধীরে ধীরে সরু হবে। এই যে দেখো আমাদের পরের ধাপ, অর্থাৎ আমরা যখন প্রোমেটাফেজ ধাপে চলে আসব তখন দেখবে এই যে দুই প্রান্ত সরু এবং মাঝখানে কি চওড়া, এই ধরনের যন্ত্রগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা এটা আমরা মাকু আকৃতি বলতে পারি। এখন মাকু আকৃতি কি, এখন মাকু জিনিসটা কি তোমরা আসলে ভালো বুঝবে যদি দেখবা যে অনেকেই তোমার হচ্ছে জাল বনে, যারা জাল তৈরি করা মানে মাছ ধরার জন্য যে সকল জাল তৈরি করা হয়, এই যে
জাল তৈরি করার সময় অনেক সময় দেখবা যে অনেকে এই সুতা কিনে নিয়ে এসে বাসায় জাল তৈরি করে। তো জালটা তৈরি করার জন্য যে যন্ত্রটা একটা তোমার হচ্ছে ছোট একটা যন্ত্র থাকবে যার ভিতরে তোমার হচ্ছে সুতা পেঁচানো থাকবে। তো দেখবে ওইটার দুই প্রান্ত কিন্তু সরু আর মাঝখানের অংশটা কিন্তু পুরু। এই জন্য এই যন্ত্রটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা মাকু আকৃতির। এরপরে দেখো এদিকে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমাটিডগুলো ক্রমাগত স্প্রিংয়ের ন্যায় কুণ্ডলিত হয়ে খাটো এবং মোটা হতে থাকে। আচ্ছা, এটা হলো পরবর্তী ধাপে চলে যাবে, সেটা আমি পরবর্তী ধাপে বলতেছি। তাহলে দেখো প্রথমত এই যেটা হচ্ছে প্রোফেজ ধাপ, এরপরে দেখো প্রোমেটাফেজ ধাপ। আমি আমার এখানে যা দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে কিন্তু ঠিক সেগুলোই আছে। দেখো এই যে এই ধাপে এসে কি হয়ে যাবে, এই ধাপে এসে এই যে দেখো সাইড দিয়ে হালকাভাবে একটা দেখায় দিছি, এটাকে বলা হয় হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়ার পর্দা। এই যে নিউক্লিয়াসটা আছে, এই যে নিউক্লিয়ার যে পর্দাটা ছিল এখানে, এই নিউক্লিয়ার পর্দাটা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কি লুপ্তপ্রায় নিউক্লিয়ার পর্দা। এরপরে দেখো এই যে দুটো ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই যে এটা একটা ক্রোমোজোম, মানে নিচের এইটুকু একটা ক্রোমোজোম, উপরের এইটুকু একটা ক্রোমোজোম মিলিত হয়েছে যে জায়গাতে, সেই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, সেই জায়গাটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এরপরে এই যে উপরে নিচের দিকে দুই দিকে কি সরু এবং মাঝখানে চওড়া বা পুরু, এই জন্য উপরের এটুকুকে বলা হয় মেরু, নিচের এটুকুকে বলা হয় মেরু, আর মাঝের এই অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আমরা এটাকে চাইলে মেরু অঞ্চল বলতে পারি, অথবা এই প্রান্তটাকেও মেরু অঞ্চল বলতে পারি, আর মাঝের অংশটাকে বিষুবীয় অঞ্চল বলতে পারি। এরপর দেখো এই যে তোমার হচ্ছে যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে বলা হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র। এরপর এই যে ক্রোমোজোম, এই যে দেখো মাঝখানে ক্রোমোজোম দেখানো হচ্ছে। এরপরে যে হালকাভাবে এবার দেখো লুপ্তপ্রায় নিউক্লিওলাস, এর আগে দেখো গাঢ় অংশটাকে আমরা বলছি নিউক্লিওলাস, এবার কিন্তু লুপ্তপ্রায়, এই জন্য এখানে হালকাভাবে আমাকে দেখাতে হবে, হালকাভাবে দেখালে এটাকে আমরা বলবো কি লুপ্তপ্রায় নিউক্লিওলাস, লুপ্তপ্রায় নিউক্লিওলাস। এটা গেল আমাদের মেটাফেজ ধাপ। তো বন্ধুরা এরপরে দেখো আমাদের পরবর্তী ধাপ হচ্ছে প্রোমেটাফেজ ধাপ। এরপর দেখো আমাদের পরবর্তী ধাপ হচ্ছে মেটাফেজ। তো মেটাফেজ ধাপে এসে কি ঘটবে ভালো করে বোঝো, মনে রাখবা মেটাফেজ ধাপে এসে ক্রোমোজোমগুলো আকারে খাটো হবে এবং মোটা হবে, ক্রোমোজোমগুলো আকারে ছোট হবে এবং অত্যধিক মোটা হবে। এটা হচ্ছে মেটাফেজ ধাপের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং মেটাফেজ ধাপের ক্ষেত্রে এসে তোমার হচ্ছে নিউক্লিয়ার পর্দা থাকবে না, একদম বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয়ার পর্দা থাকবে না, আর হচ্ছে নিউক্লিওলাস থাকবে না। এই যে নিউক্লিওলাসটা এই পর্বেই তো তোমার হচ্ছে বিলুপ্ত প্রায়, এই জন্য পরের ধাপে এসে আর নিউক্লিওলাসটা থাকবেই না। তাহলে পরের ধাপেটা কি, এই যে দেখো উপরের দিকে চিকন নিচের দিকে চিকন, এই অংশটাকে আমরা বলবো কি মেরু, আর মাঝের অংশটাকে কি বলবো বিষুবীয় অঞ্চল। এই যে মোটা করে আমি দেখো ক্রোমোজোমগুলোকে এবার মোটা করে দেখিয়ে দিচ্ছি, এই যে মোটা করে ক্রোমোজোমগুলোকে দেখানো হচ্ছে, অর্থাৎ এই পর্বে এসে ক্রোমোজোমগুলো অত্যধিক মোটা এবং খাটো হবে। আর এই যে মাঝের দুইটা ক্রোমোজোমের মিলিত স্থানটাকে বলা হয় কি সেন্ট্রোমিয়ার, যেটা আমরা আগেও পড়ে দিলাম। এরপরে দেখো এই ধাপে কিন্তু স্পিন্ডল যন্ত্রটা খুব ভালোভাবে দেখা যায়, এই যে এই যন্ত্রটাকে বলা হয় কি স্পিন্ডল যন্ত্র। আচ্ছা, এই গেল হচ্ছে তোমাদের কি মেটাফেজ ধাপ। এরপরে দেখো অ্যানাফেজ ধাপ। মনে রাখবা অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে এসে কি ঘটবে, অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে এসে ক্রোমোজোমগুলো দুই ধাপে বিভক্ত হয়ে যাবে। একটা জিনিস বোঝো, এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটার আমরা যদি ঠিক মাঝ বরাবর ধরে দুই দিকে টান দেই, তাহলে দেখবা ক্রোমোজোমগুলো দুই দিকে সরে যাবে। ক্রোমোজোমগুলো দুই দিকে সরে গিয়ে অনেকটা ইংরেজি বর্ণমালার যে তারপরে ভি এল আকৃতির আকার ধারণ করে। এই যে এখানে দেখো ক্রোমোজোমগুলোকে দেখানো হচ্ছে অনেকটা ভি আকৃতি, অনেকটা জে আকৃতি, অনেকটা এল আকৃতির মতো আকার ধারণ করে। অর্থাৎ এই যে ক্রোমোজোমটাকে আমি যদি মাঝ বরাবর ভেঙে নেই, মানে সেন্ট্রোমিয়ার থেকে দুই দিকে টান দেই, ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করো এটা একটা সম্পূর্ণ ক্রোমোজোম, এই যে সেন্ট্রোমিয়ার থেকে দুইটা ক্রোমোজোমকে যদি উপরের দিকে একটা নিচের দিকে একটা দুই দিকে টান দেই, তাহলে দেখবা এগুলো কিন্তু দুই দিকে সরে যাবে। ব্যাপারটা কিন্তু সেরকমটাই ঘটতেছে এখানে। এই ধাপে এসে ক্রোমোজোমগুলো দুই প্রান্তের দিকে, দুই মেরুর দিকে বিষুবীয় অঞ্চল থেকে কিন্তু সরে যাবে। মাঝের অংশটা কি বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল থেকে দুই দিকে সরে যাবে, একটা উপরের দিকে যাবে, একটা নিচের দিকে চলে আসবে। এবং এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার অনেকটা আয়ের মতো হয়, আই জে ভি এল এরকম আকার ধারণ করে। আর এই ক্ষেত্রে এসে কি হয়, এই যে ক্রোমোজোম, এই যে নতুন যে ক্রোমোজোমগুলো তৈরি করলো, এখন দেখো নিচে আবজরা ক্রোমোজোম, উপরে এইরকম ক্রোমোজোম, তাহলে এই যে নিচের ক্রোমোজোমগুলোকে আমরা বলবো মাতৃ ক্রোমোজোম, আর উপরের এই ক্রোমোজোমগুলোকে বলবো অপত্য ক্রোমোজোম, মানে নতুন একটা কোষের কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে।
এরপরে কি লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। এবার দেখো স্পিন্ডল যন্ত্রটাকে কিন্তু আমি হালকা করে করে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ স্পিন্ডল যন্ত্র কি হয়ে যাচ্ছে, বিলুপ্তের পথে, প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর পরবর্তী ধাপ হচ্ছে বন্ধুরা টেলোফেজ। এটাই হচ্ছে তোমাদের মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ। এই ধাপে এসে দেখো ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসটা দুই দিকে বিভক্ত হয়ে যাবে, নিচের দিকে একটা নিউক্লিয়াস হয়ে যাবে, উপরের দিকে একটা নিউক্লিয়াস হয়ে যাবে। এই নিউক্লিয়াসটা আবার ওই যে দেখো প্রোফেজ ধাপের মতো হয়ে যাবে। প্রোফেজে একটা ছিল, এবার শুধু কি হয়ে গেল, দুইটা হয়ে গেল। একটাকে বলবো মাতৃ ক্রোমোজোম আর একটাকে বলবো একটাকে বলবো মাতৃ নিউক্লিয়াস আর একটাকে বলবো অপত্য নিউক্লিয়াস। আবার কি ঘটবে, এই ধাপে এসে যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আবারও কিন্তু এই যে প্রোফেজ ধাপের মতো হবে, অর্থাৎ ক্রোমোজোমগুলো আঁকাবাঁকা সুতার মতো দেখা যাবে। তাহলে এই যে আবার এই সাইটের পর্দাটাকে আমরা বলবো কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। এই যে দেখো প্রথমেই বলা হচ্ছে নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয়ার মেমব্রেন মানেই কিন্তু পর্দা, আসলে মেমব্রেন দ্বারা আমরা লিখতে পারি, এটা আসলে ইংরেজি শব্দ। এরপর দেখো আবারও কিন্তু এই ধাপে এসে এই যে নিউক্লিওলাস গাঢ় অংশটাকে আমরা কি বলবো, নিউক্লিওলাস, মানে আবার নিউক্লিওলাস এখানে চলে আসবে। এরপরে এই যে ক্রোমোজোমগুলো আঁকাবাঁকা সুতার মতো দেখা যাবে, আর এই যে মাঝ বরাবর দুইটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। এই যে এই অংশটাকে, এটাকে বলা হয় কোষ প্লেট, অর্থাৎ যেটা দ্বারা দুইটা নিউক্লিয়াসকে আলাদা করে দেয় সেটাকে বলা হয় কি কোষ প্লেট। আর দেখো এখানে স্পিন্ডল যন্ত্র কিন্তু একেবারে লুপ্ত প্রায়, এই জন্য লেখা হয়েছে কি লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু। এরপরে এই যে সম্পূর্ণ নিউক্লিয়াসটাকে আমরা বললাম কি অপত্য নিউক্লিয়াস, তাহলে এটাকে আমরা বলবো কি মাতৃ নিউক্লিয়াস। একটা হচ্ছে মাতৃ নিউক্লিয়াস আর একটা হচ্ছে কি অপত্য নিউক্লিয়াস। আচ্ছা, আমি এখানে যা যা বুঝিয়ে দিলাম এই জিনিসগুলো এখন তোমাদের বই থেকে আমরা পড়বার চেষ্টা করি। এবার দেখো তুমি যদি এখানে বুঝে থাকো তাহলে কিন্তু অনায়াসেই তোমার বই থেকে বুঝে যাবে। মেটাফেজ, এই পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নির্মিত দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল তন্তুযুক্ত স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি জায়গায় বিষুবীয় অঞ্চলে, আমি যেটা কিন্তু বলে দিলাম এই যে মাঝের অংশটাকে বলা হয় কি বিষুবীয় অঞ্চল, এই যে মাঝের অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল আর দুই প্রান্তের সরু অংশটাকে বলা হয় মেরু অঞ্চল। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত থাকে, অর্থাৎ এবার কিন্তু ক্রোমোজোমগুলো ম্যাক্সিমাম কিন্তু মাঝ বরাবর চলে আসে, এই যে মাঝের বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসে। আচ্ছা, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং ক্রোমাটিড বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো এবং মোটা দেখায়, যেটা আমি প্রথমেই বলেছি যে এই পর্যায়ের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হবে। এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে এবং দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু এই যে অ্যানাফেজ ধাপে এসে ঘটতেছে, যে লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র এবং দুই দিকে বিভক্ত হয়ে যায়, সেটাই কিন্তু এখানে বলছে। এই যে সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে, দুটি অপত্য কোষ মানে সেন্ট্রোমিয়ার দুই দিকে সরে যায়। এরপরে দেখো আমরা অ্যানাফেজ ধাপটা এখান থেকে পড়বার চেষ্টা করি। কোষ বিভাজনের এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই যে দেখো ক্রোমাটিড দুটি আলাদা হয়ে গেছে, উপরের দিকে চলে গেছে, নিচের দিকে চলে আসছে। এরপরে দেখো ক্রোমাটিড দুইটিকে অপত্য ক্রোমোজোম বলে, এটাকে বলে অপত্য ক্রোমোজোম, এবং দুটিতেই একটি করে সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে। এই যে দেখো এই ক্রোমোজোমেও একটা করে সেন্ট্রোমিয়ার থাকবে, এই যেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এটাকেও বলবো সেন্ট্রোমিয়ার, মানে উপরের ক্রোমোজোমেও সেন্ট্রোমিয়ার থাকবে, নিচের ক্রোমোজোমেও সেন্ট্রোমিয়ার থাকবে, দুটো করে ক্রোমোজোমেই সেন্ট্রোমিয়ার থাকবে। আচ্ছা, অপত্য ক্রোমোজোম দুটি কোষের মধ্যবর্তী বা বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যেতে থাকে। মেরুর দিকে যাওয়ার সময় অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং ক্রোমাটিড বাহুগুলো তাদের পিছনের দিকে থাকে। এ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র প্রায় বিলুপ্ত হয়ে যায়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে এ পর্যায়ে সমাপ্তি ঘটে। এই যে দেখো মেরুর কাছাকাছি পৌঁছাচ্ছে, অর্থাৎ ক্রোমোজোমগুলো এবার মেরুর কাছাকাছি চলে আসতেছে। এর আগে তোমার হচ্ছে মেটাফেজ ধাপে কি ছিল, মাঝ বরাবর বিষুবীয় অঞ্চল বরাবর, আর এবার দেখো মেরুর দিকে, নিচের দিকে, উপরের দিকে, মেরুর কাছাকাছি চলে যায়। আচ্ছা, এইটাকেই বলা হচ্ছে কি অ্যানাফেজ ধাপ। এরপরে দেখো টেলোফেজ ধাপ। টেলোফেজ হচ্ছে শেষ ধাপ, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের শেষ ধাপ। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় হলো টেলোফেজ। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এই যে দেখো অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, একটা উপরের দিকে চলে যাবে, আবার একটা নিচের দিকে চলে আসবে। আচ্ছা, ক্রোমোজোমগুলো ধীরে ধীরে আবার সরু ও লম্বা আকার ধারণ করে। আমি আগে বলেছিলাম যে এই পর্যায়ে এসে আবার আঁকাবাঁকা সুতার মতো মানে খুবই চিকন সরু আকার ধারণ করবে।
তোমার হচ্ছে আকার ধারণ করে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে, অর্থাৎ আবার নতুন করে নিউক্লিওলাস চলে আসে। দেখো প্রথমে নিউক্লিওলাস ছিল, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে, মেটাফেজ ধাপে এসে একেবারে বিলুপ্ত হয়ে গেছে, আবার দেখো টেলোফেজ ধাপে এসে নিউক্লিওলাসটা চলে এসেছে। আবার দেখো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা যেটা, সেটাও কিন্তু আবার চলে এসেছে। এই ধাপটাকে বলা হচ্ছে টেলোফেজ বা কোষ বিভাজনের সর্বশেষ ধাপ। ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, স্পিন্ডল যন্ত্রের কাঠামো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে এবং সবশেষ বিলুপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে তোমাদের ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ। আবার ক্যারিওকাইনেসিসের বিভাজন শেষ হয়ে গেলে সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়, আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা কেমন? এবার শুধু আমরা সাইটোপ্লাজমগুলোকে বিভাজিত করব, অর্থাৎ যেটা আমরা সর্বপ্রথম অ্যামাইটোসিসে পড়ে আসছি। তোমাদের বইয়ে একটু আমি দেখিয়ে দিই। অ্যামাইটোসিসে আমরা যেটা পড়ে আসছি সেটাকে আমরা আসলে তোমাদের পরের পৃষ্ঠায় এই ব্যাপারগুলো একটু চিত্র অঙ্কন করে দেয়া আছে, মনে রাখবা। তোমাদের বইয়ে যে চিত্রগুলো দেয়া আছে এগুলো হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে, এগুলো সব প্রাণী কোষ। আর আমি যেটা অঙ্কন করেছি এখানে এগুলো হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। সেম জিনিস, একটা প্রাণী কোষের ক্ষেত্রে, একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আচ্ছা, তোমাদের এখানে সাইটোপ্লাজমের বিভাজনটা দেখায়নি। সাইটোপ্লাজমের বিভাজনটা আমি একটু ছোট করে নিচে দেখিয়ে দেই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ধরে নাও এই যে এটা একটা কোষ, এর মাঝ বরাবর কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, আর এই যে সাইডে থাকবে কি? সাইটোপ্লাজম। সাইডে থাকবে কি? সাইটোপ্লাজম। তো যেহেতু আমরা এবার সাইটোপ্লাজমের বিভাজনটা পড়তেছি, কারণ সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনটা কি? এই যে আমি কিন্তু এবার নিউক্লিয়াসের ভিতরে কি আছে সেগুলো দেখাচ্ছি না। এবার কি হবে? এই যে দুই দিক থেকে, মানে দুই দিক থেকে এটা ধীরে ধীরে শুরু হতে থাকবে বা বিভক্ত হতে থাকবে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম। সেই ক্ষেত্রে এসে অনেকটা তোমার হচ্ছে এই যে এরকম আকার ধারণ করবে, অনেকটা এরকম আকার ধারণ করবে। বন্ধুরা একটু খারাপ হচ্ছে চিত্রটা, তোমরা একটু ধরে বুঝে নিবে। দেখো মাঝ বরাবর ভেঙে যাওয়ার মতো হচ্ছে, ভেঙে যাওয়ার মতো হয়ে এই জায়গাতেও একটা নিউক্লিয়াস থাকবে, এই জায়গাতেও একটা নিউক্লিয়াস থাকবে। দুটার মাঝখানে আসলে জোড়া থাকবেই, এখানে খুবই হালকাভাবে একটা জোড়া থাকবে। এরপরে এই দুটো যখন পরবর্তী ধাপে এসে বিভক্ত হয়ে যাবে তখন অনেকটা এই যে এরকম আকার ধারণ করবে, অনেকটা হচ্ছে এই যে এরকম আকার ধারণ করবে। উপরে একটা নিউক্লিয়াস থাকবে, নিচে একটা নিউক্লিয়াস থাকবে, আর এই যে সাইডের অংশগুলোকে হচ্ছে সাইটোপ্লাজম। মোট কথা এবার কিন্তু সাইটোপ্লাজমগুলো ভেঙে গেল, সাইটোপ্লাজমগুলোর বিভাজন হলো। তো সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এই ছিল তোমাদের মাইটোসিস কোষ বিভাজনের সম্পূর্ণ পর্যায়। তো মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? আমি কিন্তু প্রথমেই বলেছি যে মাইটোসিস কোষ বিভাজন উন্নত শ্রেণীর প্রাণীর, উদ্ভিদের অথবা প্রাণীর দেহকোষে ঘটে। মাইটোসিসের মাধ্যমে একটা উদ্ভিদ অথবা প্রাণী দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এটাই ছিল সম্পূর্ণ মাইটোসিস কোষ বিভাজনের আলোচনা। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর। তোমরা আসলে বুঝেছো কিনা অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানিও। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।